একটা জিনিস আসলে বাংলাদেশে কখনো পরিবর্তন হয় না, এটা আমি খুব স্পষ্ট খেয়াল করছি যে যখন কোনো ঘটনা ঘটে তখন সেই ঘটনা নিয়ে নগদে যে অ্যাকশন হয় এটা সারা বছর হয় না। আপনাদের খেয়াল থাকার করা কোটা মেধা, এটা নিয়ে ছাত্র যখন প্রটেস্ট করলো, আন্দোলন নামলো, দিন শেষে আওয়ামী লীগ সরকার যখন দেখলো যে ক্ষমতা হারাইতে হবে, তখন হুট করে তারা এই যে কোটা মেধা এটা নিয়ে যেই দাবিটা ছিল রাতারাতি মাইনা ফেললো। কিন্তু এতগুলো ঘটনা, এতগুলো জীবন, এতগুলো প্রাণ ছুটে গেল, তখন যখন তারা বললো যে আমরা দাবিটা মানছি, যারা আন্দোলনকারী ছিলেন বা সাধারণ জনগণ মনে করলো তিনি প্রথমে কেন মানলেন না? মানতে তো পারতেন। এখন দোষ কি শুধু আওয়ামী লীগ সরকারের চরিত্রে? না, এই যে ইউনূস সরকারেরও চরিত্রটা ঠিক একইভাবে। ওসমান হাদির হত্যাকাণ্ডের ইস্যুতে ইনকিলাব মঞ্চের যে দাবি দাওয়াগুলো ছিল, বিচারিক প্রক্রিয়া যে দাবি দাওয়া ছিল, দীর্ঘদিন যাবৎ কথা বলছে, পোলাপাইন মাঠে নামছে। এমনকি আজকে যখন জাবের আমাদের জনগণের সাথে পুলিশকে মুখোমুখি করে দেওয়া সরকার যারা থাকেন ক্ষমতাশীল, তারা যখন জাবের যখন গুলি খাইলো, সারা বাংলাদেশে যখন প্রটেস্ট হওয়া শুরু হয়েছে, এখন ঠেলা খাইয়া অন্তর্বর্তী সরকার বিবৃতি দিচ্ছে। বাট ওয়াই রাইট নাও? মানে ঘটনাগুলোর আগে কেন না? আপনাদের কি শিক্ষা হয় না? এই দেশটাতে আপনারা তো থাকতে হবে, মাথায় রেখে না। আচ্ছা, এখানে কি হয়েছে? হুট করেই হাদির ঘটনার যে তদন্ত জাতিসংঘের আন্ডারে ইনকিলাব মঞ্চের দাবি ছিল, তো জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। আজকে কিছুক্ষণ আগে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে। তো বিবৃতি যদি দিবেনই ভাই, তাহলে জাবেরকে কেন গুলি খাইতে হইল? মানে রক্ত ছাড়া কি এই দেশে কোনো কিছুই আদায় হয় না? বিবৃতিতে বলা হচ্ছে যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে 5ই ফেব্রুয়ারি 2026 বিকাল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা এবং এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও, তো নিষিদ্ধ করলো কে? ডক্টর ইউনূসের সরকার। কেন? কারণ এখানে ডক্টর ইউনূস থাকে। তো আওয়ামী লীগের সময় তো একই সিস্টেম ছিল, তখন মনে হয় এখানে নিষিদ্ধ ছিল না। বা থাকলেও ওই যে ক্ষমতাশালী যারা রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী, তাদেরকে নিরাপত্তা দিতে হবে আমাদের টাকা দিয়েই। এই যে পুলিশ তো আমাদের টাকাই চলে, তাদের বেতন চলে। আর পুলিশের বিষয়ে আমি বারবারই বলি, গরিবের সন্তান চাকরি বাঁচাইতে উপর মহলের অর্ডার ফলো করে। তো বলা হচ্ছে কি, নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করে। ওই যে গণহারে কথাবার্তা, আইন শৃঙ্খলা বাহিনীকে কেন বিক্ষোভের জন্য মানে চাপ প্রয়োগ করতে হলো, মানে ছত্রভঙ্গ করার জন্য? আপনারা কেন এই বিবৃতিটা আগে দিলেন না? কেন জনগণকে এবং পুলিশকে মুখোমুখি করাই দেন? আপনারা পাবলিকের কাছে পুলিশের ভিলেন বানাই দেন, পাবলিক পুলিশের উপর গোসা ঝাড়ে, থানা পোড়াই দেয়, জ্বালাই দেয়, পুলিশে মাইরা ফেলে। কারণ এই পুলিশ আবার কখনো বাংলাদেশ পরিবর্তন হইলে দেখবেন এখানে আবার অনেক পুলিশ মারা গেছে। কেন? আওয়ামী লীগ এখন যেভাবে বিভিন্ন থানার ওসিদের, এসপিদের হুমকি দিচ্ছে, আপনাদের বাড়িঘর নোট রাখ, আসলে কিন্তু তারা নোট রাখতেছে। এমনকি আসলেই এরকম শত শত পুলিশে মাইরা ফেলবে। এটা বাস্তবতা বাংলাদেশে। আমরা এখন কিন্তু এগুলাই দেখবো হয়তো বা। এখন পুলিশে জনগণের সাথে লাগাই দিয়া, রাজনৈতিক দলগুলোর সাথে লাগাই দিয়া, যেই চেয়ারে বসে সে তার নিজস্ব সেফটি চিন্তা করে। এখন বলতেছে যে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে, তো বিক্ষোভ তো হয়েছে শেখ হাসিনার বাংলাদেশ থেকে এই পোলাপান কেমনে ভাগাইছে? এরকম আপনার মতন ভদ্র কথা বইলা একটা ছোট্ট ঘটনা থেকে তো আওয়ামী লীগ সরকারের পতন হইল। তাহলে আজকে আপনারা বলতেছেন যে জল কামানের উপর উঠে গেলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়া সাউন্ড গ্রেনেড ব্যবহার। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। তো জাবের কিভাবে গুলি খাইলো? তাহলে এখানে থার্ড কোনো পার্টি ঢুকলো? তাহলে আপনারা কেন এই সিচুয়েশনটা তৈরি করে দিলেন যে এরকম সিচুয়েশনে রাজনৈতিক ফায়দা এখানে নেবে, ডিসঅ্যাডভান্টেজ নেবে? এখন দেখা গেছে জাবেরকে গুলি করা হয়েছে, আল্লাহ বাঁচাইছে, সেটা রানের সম্বন্ধে গুলি লাগছে। এখন এটা কি বুলেট আমরা জানি না, বাট হয়তো জানবো। বুকে তো লাগতে পারতো, মাথায় লাগতে পারতো। তখন আপনি কি করতেন? মানে যা আছে আপনাদের সিস্টেম খালি রান হলে হয়েছে, আমরা গরিব বাঙালি, আমরা এরকম ঘটনাতে মরবো, মাইকটারি খাবো, তারপর আপনারা বিবৃতি দিবেন। আমি মনে করি যে দেখেন কোনো রকম পরিবর্তন হয় নাই। এখন অন্তর্বর্তী সরকার বলছে কি, আপনার আব্দুল্লাহ জাবের সহ 23 জনকে আপনার চিকিৎসা গ্রহণের জন্য তারা ঢাকা মেডিকেল কলেজে তারা সকল ধরনের ব্যবস্থা করতেছে। আর 8 ফেব্রুয়ারি জাতিসংঘের সরকার চিঠি পাঠাবে। সরকার শরীফ ওসমানের বিচারের জন্য স্পষ্টভাবে বদ্ধপরিকর। তো এইসব মানে কূটনৈতিক ভাষা শুনলেই মাঝে মাঝে জিদ ওঠে। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনা আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে, কচু করতেছে। আপনি যাই দেখেন কেউরই কোনো খবর নাই। পর্যালোচনা করতেছে কে? এটি বাংলাদেশের মানুষ বলছে, ভাই ডক্টর ইউনূস আঙ্কেল আপনার বোঝার কিন্তু বিষয়, জাতি এগুলা বোঝে, পাবলিক এখন আর ব্যাকখেল নাই। যাই হোক, আমরা মনে করি এমনকি দেখেন বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ, নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ে আমরা খুবই গুরুত্বের সঙ্গে লক্ষ্য করছি বিএনপি এবং আওয়ামী লীগ একে অন্যের প্রতি এক ধরনের সহনশীল এবং শ্রদ্ধাশীল রাজনৈতিক মনোভাবে প্রকাশ ঘটাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন, এই যে দল দুটির উদার গণতান্ত্রিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আমাদের সামনে প্রকাশ ঘটছে, সেটা কি কেবলই একটি বিশেষ সংকটময় মুহূর্তে
দল দুটির যার যার অবস্থান থেকে একটি অগ্নি পরীক্ষাকে সামনে রেখে এই কথাগুলো বলার জন্যই বলা, নাকি সত্যি উপলব্ধি করছে এই বাংলাদেশকে, এই রাষ্ট্রকে বাঁচাতে গেলে অবশ্যই এই দল দুটোকে সহনশীল এবং উদার গণতান্ত্রিক রাজনৈতিক পথকে অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই। তারেক রহমানও দেশে ফেরার পর থেকে তিনি তার বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যে কথাগুলো তুলে ধরছেন, নিঃসন্দেহে তিনি তার দূরদৃষ্টি তার পরিচয় দিচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ, সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল অথবা ভারত সম্পর্কে যে মন্তব্যগুলো করলেন, অবশ্যই এর মধ্য দিয়ে তার রাজনৈতিক পরিপক্কতার পরিচয় পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে তিনি কৌশল অবলম্বন করেছেন ঠিকই, তবে কোনো কোনো ক্ষেত্রে যে স্ট্রেট কথাগুলো বলেছেন সেটি আবার এই মুহূর্তে তীব্র আওয়ামী লীগ বিরোধিতা বাংলাদেশের মানুষের একটি অংশের মধ্যে অথবা তীব্র ভারত বিরোধিতার মধ্যেও তিনি খুব সুন্দরভাবে তার মানসিকতার পরিচয় ঘটাতে পেরেছেন, যদি কিনা তিনি আন্তরিকতার সঙ্গে এই কথাগুলো বলে থাকেন। রয়টার্সকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন তা প্রকাশ পেয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে। সেখানে রয়টার্স এভাবেই শুরু করছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী দল জামাতে ইসলামী একসময় নিষিদ্ধ থাকলেও এখন দলটির পুনরুত্থান ঘটছে। জামাত এবং বিএনপি মিলে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করেছে। এর মধ্যে জামাত বলছে দেশকে স্থিতিশীল করতে সহায়তা করার জন্য একটি জাতীয় সরকারের প্রয়োজন। এখন এই জাতীয় সরকার জামাতকে নিয়ে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, সেক্ষেত্রে জাতীয় সরকার গঠন করবে কিনা সেই প্রশ্ন ছিল তারেক রহমানের কাছে। তিনি সম্ভবত এই প্রথমবারের মতন স্পষ্টভাবে উচ্চারণ করেছেন যে না, জামাতকে নিয়ে জাতীয় সরকার গঠন করা সম্ভব নয় বা বিএনপি করবে না। যদিও এই ধরনের মানসিকতার পরিচয় আমরা এরই মধ্যে পেয়েছি, বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতারা এই কথাগুলো বলেছেন, কিন্তু সম্ভবত তারেক রহমান এই প্রথমবারের মতন স্পষ্ট জানিয়ে দিলেন যে তার বক্তব্যটি এরকম, আমি জানি না তারা কতটি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে পাব। তবে যা কিছু ঘটে যাচ্ছে, যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে তারেক রহমান আসলে বা বিএনপি আসলে ফাঁদে পড়তে যাচ্ছে কিনা, তারা হয়তো বেশি আসন পাবে কিন্তু জাতীয় সরকার গঠনের মতন একটা বিষয়ে তারা বাধ্য হবে কিনা, একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু মানুষ আলোচনায় নিয়ে আসছে। এখন এই নির্বাচন আর যাই হোক অত সহজ সরলভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এটি মনে করার কোনো কারণ নেই। তারও আগে তো প্রশ্ন রয়েছে নির্বাচন হবে কিনা। যা হোক, যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এই কথাগুলো বা এই বিশ্লেষণ করা হচ্ছে। এবং বিএনপি কতটি আসন পাবে এই প্রশ্নও তার কাছে ছিল যে কতটি পেতে পারে আসন। তিনি নিঃসন্দেহে খুবই কৌশলী উত্তর দিয়েছেন। তিনি নির্দিষ্ট করে বলেননি যে বিএনপি 2/3 আসন পাবে বা বিএনপি 230-40টি আসন পাবে, তা নয়। তিনি বলেছেন যে আমি আত্মবিশ্বাসী বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পাবে। তার এই উত্তরটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং যখন একটা পর্যায়ে রয়টার্সের পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় এবং পুতুল যদি বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করতে চায়, রাজনীতিতে যুক্ত হতে চান, সেই সম্পর্কে তার মন্তব্য কী বা তারা আসলে যুক্ত হতে পারবেন কিনা। তারেক রহমান বলছেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। বিএনপি শুরু থেকেই এ ধরনের মন্তব্য করে আসছিল 2024-এর 5 আগস্টের পর থেকে। তারেক রহমান ঠিক একই ধরনের কথা বললেন স্পষ্টভাবে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়। কিন্তু আমরা কোথাও কোথাও বিএনপির এই বক্তব্যকে খুব দৃঢ়ভাবে ধরে রাখতে দেখছি না। নিশ্চয়ই কোথাও কোথাও এর ছন্দপতন হয়েছে। বিএনপি যদিও বলেছে যে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে তারা নয়, জনগণই সিদ্ধান্ত নেবে। যেমনটা তারেক রহমান বললেন যে সজীব ওয়াজেদ জয় এবং পুতুল সম্পর্কে জনগণই সিদ্ধান্ত নেবে। কিন্তু একটা পর্যায়ে তো আমরা দেখলাম ডক্টর ইউনূস সরকার নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, তারপর পরে বিএনপি স্টেটমেন্ট দিয়ে দিল যে এর কৃতিত্ব বিএনপির। বিএনপি দাবি করে আসছে যে ফ্যাসিস্ট দলের রাজনীতি করার কোনো অধিকার নেই। কিন্তু পরবর্তীতে আবার আমরা দেখছি সাম্প্রতিক সময়ে বিএনপির সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার কোনো বক্তব্য বলছেন শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের যেভাবে বিপদে ফেলে গেছেন, বিএনপিকেও সে ধরনের একটা সংকটময় মুহূর্তে তারা ফেলে গেছে। এবং আওয়ামী লীগ থাকতে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, যতই আওয়ামী লীগ অপরাধ করুক না কেন, বাস্তবতা সেটি। কিন্তু আমরা শেষ পর্যন্ত তারা তাদের বক্তব্যে বা তাদের বিশ্বাসে স্ট্যান্ড দিতে দেখছি না। তারেক রহমান যে কথাই বললেন
তিনি ফিরে এসে যতগুলো বক্তব্য দিয়েছেন, মানুষের এক ধরনের আশঙ্কা ছিল তিনি হয়তো প্রতিহিংসার জায়গা থেকে নানান ধরনের আক্রমণাত্মক বক্তব্য দেবেন। নিশ্চয়ই না, আমরা তেমনটি দেখিনি, এবং সেটি আবার প্রকাশ করলেন, সেই মানসিকতারই প্রকাশ ঘটালেন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের মধ্য দিয়ে। যদি এটি ধরে রাখা যায়, নিঃসন্দেহে সেটি বাংলাদেশের জন্যই ভালো। এবং শেখ হাসিনাও নিশ্চয়ই বলেছেন কদিন আগে ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তিনি আশা করছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেটি তুলে নেবে, এবং বিএনপি সম্পর্কে শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয় বা অন্য পর্যায়ের নেতারা বাইরে থেকে যে বক্তব্যগুলো দিচ্ছেন, নিশ্চয় তাদের মধ্য থেকে এক ধরনের শ্রদ্ধাশীল মনোভাবেরই প্রকাশ আমরা দেখছি। সেই জায়গা থেকে বলছিলাম যে অবশ্যই তাদেরকে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ এবং সেটিকে আঁকড়ে ধরে রাখা বা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই এই দেশকে বাঁচাতে হলে। এবং এটুকু বলে রাখি, বাংলাদেশের রাজনীতির নষ্টের দিকে ইউটার্ন নিল আবার নতুন করে 2004-এর 21শে আগস্ট গ্রেনেড হামলার পর থেকে। এটাও তো সত্যি কথা। যাই হোক, ভারত সম্পর্কেও যে মন্তব্য তারেক রহমান করেছেন, বাংলাদেশের এই মুহূর্তে একটি বিশেষ, তার সংখ্যা যাই হোক না কেন, একটা বিশেষ জনগোষ্ঠীর মধ্যে যে তীব্র ভারত বিরোধিতা, তীব্র আওয়ামী লীগ বিরোধিতা, তার মধ্য থেকে তারেক রহমান মোটামুটি স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন। তার কাছে প্রশ্ন ছিল যে নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা। তারেক রহমান বলছেন, বাংলাদেশের প্রায় 17 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে, এমন অংশীদারদের প্রয়োজন। আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে নতুন চাকরির সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে। এই মুহূর্তে যে একটি বিশেষ অংশের মধ্যে তীব্র ভারত বিরোধিতার স্রোত, তিনি কিন্তু তাতে গা ভাসিয়ে দেননি এবং নিঃসন্দেহে তিনি কৌশলী বক্তব্য দিয়েছেন। তিনি উগ্র ভারত বিরোধী বক্তব্য দেননি, এবং এ ধরনের বক্তব্য তিনি আগেও দিয়েছেন, আবার নতুন করে প্রকাশ করলেন যে বাংলাদেশের জন্য যা দরকার